ইমপ্লিমেন্টেশন কি এটা জানতে হবে। এটার জন্য আমার ক্লাসটা। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভিতরে কি কি টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়? আমি অনেকগুলো টপিক হেডলাইন করছি নিজের থেকে, আমি করি না। যেমন হাইপারটেনশনটা আমরা পড়বো, একুট করোনারি সিনড্রোম, রিউমেটিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিউর, অ্যারিথমিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ, কমন কার্ডিয়াক ড্রাগস, তারপর শক, কার্ডিয়াক অ্যারেস্ট, আর কি কি আছে বলতো? ইসিজি পড়বো আমরা। এখানে আর কোনটা নাই যেটা আমরা টাচ করি নাই? কেউ আছে বলতে পারে? স্যার ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজ, আচ্ছা গুড। তাহলে এটা একটা টপিক থাকতো। রিউমেটিক হার্ট ডিজিজ আছে তো, এটাতে ভালভুলার চলে আসবে সব। হ্যাঁ, আলাদাভাবে ভালভুলার আমরা যাব। আমাদের খুব কমন হলো হাইপারটেনশন, তারপর হলো এসিএস, একুট করোনারি সিনড্রোম। প্রেসারের রোগী প্রতি বাসায় বাসায় প্রতি মানে ফ্যামিলিতে আছে। বুকে ব্যথা, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, ইসকিমিয়া সব জায়গায় আছে। তারপরে আসে খুব কমনলি আসে হলো হার্ট ফেলিউর নিয়ে আসতেছে। তারপরে কি ড্রাগ ইউজ করবো আমরা, কাকে কি ওষুধ দিব, একটা মহাসমুদ্র। কি দিব কিছুই বুঝতেছি না, প্রেসার বেশি, বুকে ব্যথা, এই ব্যথা কি হার্টের ব্যথা কিনা এটা বুঝতেছি না। তারপর আসে একটা অ্যারিথমিয়া, পালপিটেশন, একটা অ্যারিথমিয়া, হার্ট রেট ইরেগুলার হয়ে যাচ্ছে, কি ওষুধ দিব বুঝতেছি না। তারপরে ইম্পর্টেন্টলি আসে প্রত্যেকটা ডিজিজের সাথে একটা ইসিজি একটা আমরা থাকি, এটা কি কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়, কিভাবে ইসিজি করে, অ্যাবনরমাল হলে কি দিতে হবে, ফার্দার কি ইভালুয়েশন লাগবে, এটা লাগে। আমরা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কি আছে এটা জানবো, আর পাশাপাশি থিওরি যা আছে ওটা অবশ্যই জানবো। আর প্রত্যেকটা জিনিস জানার সময় কখন কোনটা দিব না এটা বেশি জানবো। দিব যেমন প্রেসারে আমি সব ওষুধ, যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ সব ওষুধ প্রেসারের জন্যই বানাইছে আসলে। যেমন এমনো ক্যালসিয়াম চ্যানেল দরকার, বিটা দরকার, এসি নিউট্রায়ারবি আমরা জানি দেওয়া যাবে, কিন্তু দেওয়া যাবে না কখন ওইটা জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেসপন্স করে কথা বলো, শোনা যায় কথা? জি স্যার শুনছি। আমরা তাহলে হাইপারটেনশনটা শুরু করি। হাইপারটেনশন ডেফিনিশন একজন বলো, কে বলবা? উর্মি বলো। উর্মি তুমি ইয়া করো, আনমিউট করো আর তুমি ভিডিও অন করো, বলো। Sir, it is a clinical condition when systolic blood pressure is more than 140 mm of Hg and diastolic pressure is above 90 mm of Hg. কিন্তু এটা মেজারমেন্টের একটা পার্ট। আর প্যাথোফিজিওলজিক্যালি আমরা কিভাবে ডিফাইন করি? It is the lateral pressure exerted by the blood when it flows through the blood vessels, তাই না? আমরা ধরো যে একটা পানির পাইপে যখন পানিটা ফ্লো করে একটা প্রেসার দেয় না ল্যাটারালি, দেখা যায় যে একটা বড় একটা প্রেসার দেয়, পাইপটা ফিল করলে আমরা বুঝি। কিভাবে হার্ট ব্লাড ভেসেলে যখন ব্লাডটা সার্কুলেট করে একটা ল্যাটারাল প্রেসার এক্সার্ট করে, সেটাই হলো ব্লাড প্রেসার। আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি আমরা দেখাইতে চাই তাহলে আমরা এটা বলতে পারি ব্লাড প্রেসার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই না? আবার কার্ডিয়াক আউটপুট কি হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। এগুলো জানার উদ্দেশ্য হলো যে আমরা যখন ট্রিটমেন্ট করব এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করব। ব্লাড প্রেসার কমাইতে হলে যদি হার্ট রেট কমে যায় ব্লাড প্রেসার কমে যাবে, যদি স্ট্রোক ভলিউম কম হয় ব্লাড প্রেসার কমে যাবে, যে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি থাকে ব্লাড প্রেসার বাড়বে। এখন যার পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি জন্য প্রেসার বাড়ছে তাকে ওই ধরনের ওষুধটাই দিতে হবে যেটাতে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়। পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে কি, যে এখন যখন ব্লাড ভেসেলটা একটা ইলাস্টিক আর্টারি যদি চিন্তা করি আমরা, ইলাস্টিক টিউব, এটাতে যখন একটা প্রেসার দেওয়া হয় এটা অনেক এক্সপ্যান্ড করতে পারে, আবার যখন এটা হার্ড হয়ে যায় এটা এক্সপ্যান্ড করতে পারে না, তার মানে রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। তাহলে রেজিস্ট্যান্স যখন বেড়ে যায় ব্লাড প্রেসার তখন বেশি বেড়ে যায়। ব্লাড প্রেসার যখন বাড়ে তখন হার্টকে কি করতে হয়, বেশি কাজ করতে হয়। আর তাকে তো কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে হবে আমার সব অর্গান গুলাকে সার্ভাইভ করে রাখার জন্য। ফলে দেখা যায় যে হার্টের উপর প্রেসার করে হার্ট ফেলিউর হয়, এলভিএইচ হয়, কার্ডিওমায়োপ্যাথি হয়ে যায়। তাহলে প্রত্যেকটা জিনিস ইন্টার রিলেটেড। এখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে কোন কোন কন্ডিশনে? একটা আমরা জানি অ্যাথেরোস্ক্লেরোসিস হইলে হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস কখন হয়? ওল্ডার এজে হয়। এখন ওল্ডার এজে অ্যাথেরোস্ক্লেরোসিস হাইপারটেনশন, তার ওষুধ যেরকম হবে, যদি একটা রোগীর উইদাউট অ্যাথেরোস্ক্লেরোসিস হাইপারটেনশন হয় তার ওষুধ কিন্তু একরকম হবে না। তাহলে আমাদের এই জিনিসটা জানতে হবে যে ব্লাড প্রেসার কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে ব্লাড প্রেসার ডিপেন্ড করে কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স, আবার কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড করে
stroke volume into heart rate. Stroke volume টা কি? This is the minimum amount of blood that is exerted by the cardiac cycle in systole. এখন যদি কারো শকে চলে যায়, হাইপোভলিমিক শক, সে যদি ডায়রিয়া হলো বা ব্লাড লস হলো, তাহলে কি হবে? তার কার্ডিয়াক আউটপুটটা কি করবে? কমে যাবে। কমে গেলে কি হবে? ব্লাড প্রেশার কমে যাবে না? জি স্যার। কমে যাবে। তাহলে তার চিকিৎসাটা কি হবে? তাকে ফ্লুইড রিপ্লেস করতে হবে, আইদার ব্লাড অর ফ্লুইড, তাই না? আবার যদি কোনো কারণে ওভার ফ্লুইড দেয়, অনেক সময় দেখা যায় যে পোস্ট অপারেটিভ পেশেন্ট আমরা পাই যে ফ্লুইড বেশি দিয়ে ব্লাড প্রেশার বাড়ায় ফেলছে, হাইপারটেনশন করছে, তাই না? নরমাল স্যালাইন বেশি দিয়ে ফেলছে, হাইপারটেনশন হয়েছে, বেশি হইতে হইতে আবার হার্ট ফেলিউর হয়েছে। তাহলে এটা চিকিৎসা কি তোমার সব ওষুধ দিয়ে হবে? হ্যাঁ, হবে। আফরোজা? না স্যার, না, তাহলে এটা কি করতে হবে? স্যার ডায়াবেটিক্স দিয়ে ফ্লুইড কমাতে এটা হবে। ফ্লুইড কমাইতে হবে। কমাইতে হবে। হ্যাঁ, ফ্লুইড জি, কমাইতে স্যার। হবে। তাইলে এটা জানার উদ্দেশ্য হলো যে আমরা ইটিওলজিটাকে এটা জানার চেষ্টা করব, জানার পরে আমরা ওষুধ দিব, তাইলে আর তোমার কনফিউশন হবে না। আর আরেকটা জিনিস আমি বলি, এই ইয়াতে মেডিকেল সায়েন্সে মুখস্থ করার কিছু নাই, রিয়েলি কিচ্ছু নাই। তুমি প্যাথোলজি মনে রাখবা, সিমটম মনে রাখবা, কোমরবিডিটি মনে রাখবা, প্রেজেন্টেশন মনে রাখবা, ট্রিটমেন্ট ইজি। যেমন আমি বললাম যে প্রেসার ফ্লুইড বেশি দিয়ে ব্লাড প্রেসার বাড়ছে, হার্ট ফেলিউর হইছে, এখন এখানে কি তুমি বিটা ব্লকার দিলে কাজ হবে? না স্যার। তাহলে ডায়াবেটিস দিতে হবে ফার্স্ট ড্রাগ, তাই না? ফ্লুইডটা বন্ধ করতে হবে, ডায়াবেটিস দিতে হবে, আউটপুট বাড়াইতে হবে। আবার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যার পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাকেও বিটা ব্লকার ফার্স্ট চয়েস না, তাকে দিতে হবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অথবা ভ্যাসোডাইলেটর বিটা ব্লকার। এগুলো আমি আমার কথাগুলো একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড হবে, একটু বিক্ষিপ্ত হবে, কিন্তু তোমার প্র্যাকটিক্যালি আলটিমেটলি একটা সবগুলো কভার হচ্ছে, ঠিক আছে? সবগুলো কভার হচ্ছে। তাহলে এটা জানার উদ্দেশ্য হলো যে কার্ডিয়াক আউটপুট কমে গেলে প্রেসার কমবে, কার্ডিয়াক আউটপুট বাড়লে প্রেসার বাড়বে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে বাড়বে। এই হিসাবে আমরা চিন্তা করব তার কি ওষুধটা দিব। তাহলে আরেকটা হলো যে হাইপারটেনশনের কিভাবে আমরা মেজার করি। আমি কিন্তু একদম বেসিক গুলা যে তারপরে যাব ইটিওলজিতে কি, ডায়াগনোসিস কিভাবে করব, কিভাবে ট্রিটমেন্ট করব। কারণ তোমাদের প্রত্যেকের বাসায়, প্রত্যেকের ফ্যামিলিতে একটা প্রেসার রোগী আছে। একজন ভলান্টিয়ার হয় যে বলতে পারবা যে কিভাবে প্রেসার মেজার করব। স্যার তারপর দুটো ওয়ে বলবা আছে। কি কি মেথডে, আরেকটা সেকেন্ড কোশ্চেন বলে রাখি, সেকেন্ড কোশ্চেন বলবা কি কি মেথডে ব্লাড প্রেসার মেজার করব। একজন ভলান্টিয়ার নিজে ইয়ে হোক, বলো, একজন বলো কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ব্লাড প্রেসার মেজার করব। রিটেনে আসে স্যার দুইটা মেথড, স্যার অস্কালটেটরি মেথড এন্ড পালপেটরি মেথড মেথড। পরে কিভাবে মেজার করব আগে, মেজার কিভাবে করব বলো জন। আচ্ছা, মেথড কে স্যার- বলতেছি না, বলো দেখে। স্যার অস্কালটেটরি মেথড এন্ড পালপেটরি মেথড। বলো অস্কালটেটরি মেথড, পালপেটরি মেথড। আর স্যার দুইটাই পড়ছি। যার হাত নাই তাকে কি অস্কালটেট কোথায় করবা? তার কি প্রেসার স্যার মাপবা না? পায়ে। পা নাই যার, স্যার পাও তো নাই, এরকম লোক তো আমি নিজে দেখি ভিক্ষা করে খায়, হাতও নাই পাও নাই, তার প্রেসার মাপবা কিভাবে? আবিদা কথা বলি, একটা মিনিট। কেন? হ্যাঁ, এসএমএ কালকে টিকে দিয়েছে, গেছিল, কার নামে আসছে? ও আচ্ছা, কামাল একটু ফোন করে গেছে নাকি? কামাল কবে? কালকে টিকা? আচ্ছা, একটু লাইন থাকো, বলে দিচ্ছি। না, দেন নাই, যাবে না এখন, দিয়ে আসবে। হুম।
বলো কি কি মেথডে ব্লাড প্রেশার মেজার করা যায়? মেথড আর হলো প্রসিডিউর, দুটো জিনিস। প্রসিডিউর বলবো একটা, মেথড বললা যে অস্কালটেশন মেথড আর পালপেশন মেথড, তাই না? জি স্যার। হ্যাঁ বলো অস্কালটেশন মেথড। আর যার হাত পা নাই তার কি কিভাবে প্রেশার মেজার করবো তাহলে? হাত পা নাই এরকম হতে পারে না? জি স্যার। তাহলে তার প্রেশার মাপা লাগবে না? জি স্যার। আচ্ছা তোমাদের এখানে কি ফরেন স্টুডেন্ট আছে কেউ বাংলা বুঝে না এরকম আছে? ফরেনার্স আছে স্যার, কিন্তু ওরা বাংলা বুঝে না। আচ্ছা ফাইন। ডক্টর বিবেক আছে নাকি এখানে? ইয়েস স্যার, বিবেক আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, যার হাত পা নাই তার কি প্রেশার মাপা যাবে কি যাবে না? আচ্ছা মাপা যাবে। এটা তোমাদের জন্য ইনভেসিভ মেথডে মাপি আমরা, যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি। হ্যাঁ যেমন আমরা ফিউমাল আর্টারি পাঞ্চার করে ব্লাড প্রেশার রেকর্ড করতে পারি, রেডিয়াল আর্টারি পাঞ্চার করে করি। আর যার হাত পা আছে তাকে হাতে মাপবো অথবা পায়ে মাপবো। মাপার মেথড হলো অস্কালটেশন মেথড আর পালপেশন মেথড। উইদাউট ইনস্ট্রুমেন্ট আমরা কি ব্লাড প্রেশার মাপতে পারি বিবেক? আবিদা, উইদাউট ইনস্ট্রুমেন্ট ব্লাড প্রেশার কি মাপা যাবে? হ্যাঁ? ইয়েস স্যার। কিভাবে কিভাবে বলো? পালপেটরি Very good. কে মেথডে বলছে? আমরা তো সিস্টোলিক ব্লাড প্রেশার। ভেরি গুড। কে বললা? Exactly, হ্যাঁ। তাহলে আমরা পালপেশন মেথডে সিস্টোলিক ব্লাড প্রেশার রেকর্ড করতে পারবো, তাই না? ভেরি গুড। তাহলে এবার বলো যে কি কি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি ব্লাড প্রেশার মাপার জন্য? স্ফিগমোম্যানোমিটার। ভেরি গুড। আর ব্লাড প্রেশার মেশিন আর কি কি আছে? ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, স্পিগোম্যানোমিটার, ম্যানুয়াল একটা আছে আর ডিজিটাল আছে, তাই না? আর একটা আছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং মানে হলো একটা ব্লাড প্রেশার মেশিন বডির সাথে লাগাই দেওয়া হয়, 24 ঘন্টা প্রেশার রেকর্ড করে এটা রেকর্ডিংটা আমরা চিপসের মাধ্যমে রেকর্ড করে প্রসেস করে আমরা দেখি এই 24 ঘন্টা তার ব্লাড প্রেশার কি ভেরিয়েশন হয়েছে। অনেকেই বলে যে আমার প্রেশার, এটা কাদের জন্য করি? যারা বলে যে হোয়াইট কোট হাইপারটেনশন, হ্যাঁ, যারা বলে যে আমার ডক্টরের চেম্বারে গেলে বা ক্লিনিকে গেলে আমার প্রেশার বেড়ে যায় বা আমি ভালো থাকি, বাসায় আমার ভালো থাকে, তাদেরকে এটা ডিটেক্ট করার জন্য আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটর দিই। অথবা আইসা বলে যে আমি তো বাসায় মাপলে দেখি বেশি, আপনি এখানে আসলে কম পাওয়া যায়। রুগীরা এসে কিন্তু এগুলা কথা বলে আমাদেরকে। তাহলে আমরা তাকে দিব হলে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, যে ঠিক আছে এটা মেশিনটা লাগাই নেন, 24 ঘন্টা ব্লাড প্রেশার রেকর্ড হবে, ওটা দেখে যদি মোস্ট অফ দ্য টাইম তার বেশি থাকে তাহলে আমরা তাকে হাইপারটেনশন হিসেবে লেভেল করবো, করে আমরা তাকে ওষুধ দিব। ঠিক আছে? আরেকটা হলো স্পিগোম্যানোমিটার মাপা যেতে পারে, অ্যান্ড্রয়েড ব্লাড প্রেশার মেশিন আর ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন। ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন কোথায় লাগানো হয়? এখন তো খুব কমন ইউজ হয়, সবাই ইউজ করে। ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন কোথায়, মানে কমন জিনিস বলতেছি আমি, একদম কমন। Wriste. রিস্টে লাগাই আর আর্মে লাগাই না? রিস্ট, আর্ম আর ফিঙ্গার। ফিঙ্গার দেখা যায় না এখন? দেখো অনেকে পালস অক্সিমিটার দিয়ে দেখতেছে পালস রেট, টেম্পারেচার, পালস রেট, তারপরে অক্সিজেন স্যাচুরেশন আর ব্লাড প্রেশার। একটা হলো রিস্টে লাগানো যেতে পারে, আরেকটা হলো আর্মে, আপার আর্মে। আর স্পিগোমিটার আমরা কোথায় প্লেস করি? আর্মে করি। ভেরি গুড, আর্মে করি। এটা দুই ধরনের হয়, মার্কারি অথবা অ্যান্ড্রয়েড, যেটা আমরা ওই যে ডিজিটাল মিটার থাকে, তাই না? মিটার থাকে, দেখছো না? পারদের ব্লাড প্রেশার মেশিন কে কে দেখছো? জি স্যার, মার্কারি ব্লাড প্রেশার মেশিন, হ্যাঁ দেখছি স্যার। লম্বা একটা স্যার মধ্যে থাকে। আচ্ছা তাহলে এখন ব্লাড প্রেশার মেজার করার জন্য কি কি আমরা করব আমি বলে দিচ্ছি। প্রথমে হলো যে পেশেন্ট আসলে আমরা ব্লাড প্রেশার মাপবো না, বা বাসায় যদি কেউ থাকে মাপবো না। তাকে অ্যাটলিস্ট 5 মিনিটস রেস্ট দিতে হবে, একটা সিটিং পশ্চারে থাকবে, আমি যেভাবে বসে আছি একদম কমফোর্টেবলি। আর পাটা ঝুলা থাকবে না, পাটা ফ্লোরে রেস্টে থাকবে। হাতটা থাকবে হলো হার্ট লেভেলে, যদি এইভাবে উপর উঁচু করে দিলে হবে না, এবার নামাই দিলে হবে না। তার মানে একটা টেবিলে বা আর্ম স্ট্যান্ড বলে রেস্টে রাখতে হবে, রেখে হাতটাকে একদম
ব্লাড ক্লথ গুলা রাখা যাবে না, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আসলে পারা যায় না এইভাবে। হ্যাঁ, যারা আছে আমরা বলি মোটামুটি লুজ ক্লথ হইলে হয়, বাট খুব টাইট না হইলে, যেটা একদম রাখছে হাতটাকে, ওটা না হইলে, তাহলে এটাকে রাখা হলো, ফ্রি রাখা হলো। কাফটাকে আমরা কোথায় প্লেস করব? 1 ইঞ্চি উপরে, ইন্টিকিউবিটাল ফোসা 2.5 সেন্টিমিটার। অনেকে আছে দেখা যায় কিউবিটাল ফোসার উপরে বাঁধে, নিচে বাঁধে, একদম 2 ইঞ্চি বা 2 আঙ্গুল উপরে আমরা লাগাবো। আর কাফটার সাইজ হইতে হবে কত? 80% অফ দা আর্ম কাফকে কভার করবে। যে ব্লাডারটা থাকে, যেটা কাফ ব্লাডার বলি আমরা, এটা যদি বেশি ছোট হয়ে যায়, যে 80% অফ দা আর্ম কভার করে না করে, প্রবলেম, সমস্যা। কোনো সমস্যা হচ্ছে না কি? কেউ বলো না তো কথা। না স্যার, আনমিউট হয়ে গেছিল একজন। আচ্ছা, ওকে। তাহলে আর্মটাকে আমরা ব্লাডার সাইজ দেখবো যে লেখা আছে যে 23 সেন্টিমিটার বা 47 সেন্টিমিটার। একজন যদি লিন এন্ড থিন হয়, তার কাফটা দেখবা যে একরকম সাইজ ফিট করে, আর যদি ওবেস হয় তাহলে আরেক রকম কাফ লাগে। তাহলে আমাদের আইডিয়াটা হবে 80% অফ দা আর্মটাকে কভার করবে এরকম ব্লাডার লাগবে। ওই যে বড় যেই ইয়াটা কাপড় সহ থাকে ওটা না, কিন্তু ব্লাডার যেটা ফুলে বাতাস দিলে, এটা হলো কাফ, ব্লাডার কাফ বলি আমরা। তাহলে যদি একটা ওবিস হয়, যার হাতের সেন্টিমিটার মোর দেন 23, আমার ব্লাড প্রেশার কাফের সাইজ 23, তাহলে কি এটা হবে? হবে কি না হবে না বলো? না স্যার। আনসার করতে হবে, কথা না বললে হবে না। আমি কথা না বললে ক্লাস নিতে পারবো না তো। না বলো, হবে না স্যার। হবে না। তাহলে আমার কাফ, বড় কাফ আনতে হবে, তাই না? বড় জি, কাফ স্যার। বাজারে পাওয়া যায়, আবার বাচ্চাদের জন্য আলাদা কাফ পাওয়া যায়, তাই না? তাহলে জি, স্যার। কাফ একটা ইম্পর্টেন্ট, এটা 80% অফ দা আর্ম কভার করতে হবে। কাফটা হলো কাফের পার্ট কোনটা যেটা ফুলে যায়, সেটা পুরা যে কাপড়টা থাকে ব্লাডার সহ, এটা না কিন্তু। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে ব্লাড প্রেশার কি হয় এটা সেট করা হলো, হাতটা রাখা হলো রেস্টে আর্মে। তারপরে আমরা ব্লাডারটাকে ইনফ্লেট করব। কতটুকু ইনফ্লেট করব? একজন বলো, কতটুকু ইনফ্লেট করব? স্যার, Until পালস, হ্যাঁ বলো, পালস যে বলছিল সেই বলো। স্যার হাতের মধ্যে পালস দেখবো, যতক্ষণ পর্যন্ত না পালস অফ হয়ে যায়, মানে স্টপ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ইনফেক্ট করব। এরপরে যেটা আসবে স্টপ হওয়ার পর আরো 20 মিলিমিটার অফ মার্কারি এক্সট্রা তুলব। ভেরি গুড। তাহলে পালস, রেডিয়াল পালসটা আমরা পেলপেট করব, যখন ডিজিপিআর করবে হাতে পাওয়া যাবে না, তার থেকে 20 মিলিমিটার মার্কের উপরে উঠাবো। তার মানে যেখানে ডিজিপিআর করবে, দিস ইজ দা অ্যাপ্রক্সিমেট সিস্টোলিক ব্লাড প্রেশার। আমার একটা আইডিয়া হয়ে গেল, এবং আমি কেসে উঠাবো। অনেকেই বলে 200 উঠাবো, অনেকে বলে 300 উঠাবো। নো, যেখানে সিস্টোলিক রেডিয়াল পালসটা ডিজিপিআর করবে তার থেকে 20 মিলিমিটার উঠাবো। তারপর কতটুকু করে নামাবো? ইচ মিনিট, ইচ সেকেন্ডসে 2 মিলিমিটার করে নামাবো। ঠিক আছে, নামাবো এবং শুনবো। তারপরে কথা হলো কর্কশ সাউন্ড, ফার্স্ট সাউন্ড হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। এখন যেখানে একদম ডিজিপিআর করে অথবা কর্কশ ফিফথ, সেটাকে বলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে প্রেশার মেজার হয়ে গেল। 2 হাতে মাপবো না 1 হাতে মাপবো? প্রথমবার যদি তোমার কাছে প্রথম আসে, 2 হাতে স্যার 2 হাতে মাপবো। 2 হাতে মাপবো। যদি মাল্টিপল মাপতে হয় তাহলে কতবার, কত সাথে সাথে গ্যাপ দিয়ে মাপবো। তানজিনা আসো? তানজিনা, sir, minimum 4 hours. 5 minutes gap is 5 মিনিট গ্যাপে। ভেরি গুড। তাহলে যদি সেকেন্ড টাইম মাপতে হয় 5 মিনিট গ্যাপে আমরা মাপবো। আর 2 হাতে ইনিশিয়ালি মাপবো। যদি যে হাতে বেশি হয় সেই হাতের প্রেশারটা আমরা মেজার করব। 2 হাতে কি ভেরিয়েশন হইতে পারে? হইতে পারে। জি স্যার। উইদিন 10 মিলিমিটার অফ মার্কারির মধ্যে ভেরিয়েশন হইতে পারে। যে হাতে বেশি হবে সেই হাতে মাপবো। ইউজুয়ালি যেহেতু রাইট হ্যান্ডটা অ্যাক্টিভ থাকে, রাইট হ্যান্ডে বেশি হয় একটু, লেফট হ্যান্ডে কম। অনেকে 2 হাতে সমান হয়। আচ্ছা, যার হার্ট রেট ইররেগুলার তার ফার্স্ট কিভাবে মাপবো? আছে না, হার্ট রেট ইররেগুলার হয় কন্ডিশন আছে না, এক্সট্রা সিস্টোল হচ্ছে, তারপরে sir, এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, তার প্রেশার কিভাবে মাপবো? কারণ তুমি তো পালস ফিল করতেছো, পালস ফিল করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলা যে এক জায়গায় এখানে পালসটা পাওয়া যাচ্ছে না, আরেক সময় গিয়ে দেখা গেল আরেক সময় পাওয়া যাচ্ছে না। তুমি যখন পাও নাই আরেকজন সেটা পায় নাই,
তাহলে তো মেজারমেন্ট ভুল হবে না, নাকি না ঠিক হবে? হবে স্যার। ভুল হবে, তখন এটা কারেকশন করার বুদ্ধি কি? এটা প্রায় হয় আমাদের ডাক্তাররাও আমি দেখছি খুব মিস করে, আর সিস্টাররা তো করবেই। ইরেগুলার পালস, তুমি দেখতেছো যে প্রথমে পালসটা ইরেগুলার, তার ব্লাড প্রেশার মেজারমেন্ট, যার রেগুলার পালস তার ব্লাড প্রেশার মেজারমেন্টের পার্থক্য কি? তোমরা প্রেশার মাপো তো, বাসায় মাপো না? জি স্যার। আচ্ছা গুড। যদি পালস ইরেগুলার হয় তাহলে কি হয় মাপবা? ধরো যে পালস ইরেগুলার, ফজলুর জিয়া বললো যে ওনার ব্লাড প্রেশার 120/70, আরেকজন যায় মাপলো, সে বললো যে না আমি তো পাইছি 130/80। কোনটা কি ভুল আছে না ঠিক আছে? আসলে দুটোই ঠিক আছে। দুইটাই ঠিক আছে। তাহলে কি হয়, তাহলে তার ওই লোকের প্রেশার কত? তাহলে মাল্টিপল রিডিং নিতে হবে, মোর দেন 2 নিয়ে এভারেজ করতে হবে। হ্যাঁ, তুমি যেটা করবা, তুমি নিজেই রেকর্ড করবা, করে 3টা সিটিং রিডিং নিবা, নিয়ে ওটাকে এভারেজ করবা, এট লিস্ট 2 নিতে হবে। ঠিক আছে? যদি পার্ট ইরেগুলার থাকলে 2টা রিডিং নিতে হবে। বুঝতে পারছি? এটা কি কোনো টাইম গ্যাপে নিতে হবে? 5 মিনিটস 5 মিনিটস। রিপিট করলে 5 মিনিটস। জি স্যার। তাহলে প্রেশার মেজারমেন্ট অবশ্যই জানবা। তারপর হলো লেভেল করব আমরা, এটা কি নরমাল, হাইপারটেনসিভ, আমি একটু স্টেজ বাই স্টেজ যাচ্ছি, হাইপারটেনসিভ, তারপর জানবো যে এটা কেন হয়েছে, তারপর জানবো এটা আমি কি পরীক্ষা করব, তারপর জানবো আমি এটা কি চিকিৎসা দিব, তারপর হলো মানে কিছু এসেনশিয়াল বা সার্কামস্টেন্সেস আছে, ওগুলো আমরা কি করব। ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে সবাই পারবা কিনা? প্রি কন্ডিশনিং অফ ব্লাড প্রেশার মেজারমেন্ট, দুইটা জিনিস বলা হয় নাই, একটা হলো যে কফি, টি কফি স্মোকিং 30 মিনিট পর্যন্ত অ্যাবসেন্ট থাকবে। কতক্ষণ পর্যন্ত? 30 মিনিটস। 30 মিনিট। অনেকে আসে সিগারেট খেয়ে আইসাই বলে যে আমার প্রেশারটা মেপে দেন, বললো যে আপনি 30 মিনিট রেস্ট নেন। অনেকে আসে সিঁড়িদা দৌড়ায় আইসাই প্রেশার মাপে, এটা কি ঠিক হবে? বা হেঁটে আসেই মাপে হবে? না স্যার, না স্যার, তখন বেশি থাকবে। বেশি আসবে তখন। হ্যাঁ বেশি আসবে। তাহলে কি করতে হবে তাকে? একটু রেস্ট নিতে বলবো। নিতে কতক্ষণ? 30 মিনিটস। 30 মিনিটস। না, 30 মিনিটস হলে স্মোকিং এন্ড কফি খাইলে, টি কফি। রেস্ট নিতে বলে যে 5 মিনিটস হলেই হয়, তুমি 5 to 10 মিনিট, হ্যাঁ 5 মিনিট এট লিস্ট রেস্ট নিবে, সে নিয়ে এসে মাপবে। রুগীরা এসে কিন্তু তোমাকে অনেক ধরনের কথা বলবে যে না আমি তো ওই বাসা থেকে হাইটে আসছি, এই জন্য আমার প্রেশার বেশি। তো যান 5 মিনিট বসেন, বসে আবার আসেন। আর নাইলে বলবে যে না আপনার এখানে আসলে আমার বেশি হয়। তাহলে এটার উত্তর কি? ডাক্তারে এখানে আসলে যদি প্রেশার বেশি হয়, এটা উত্তর কি? Ambulatory blood pressure. অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার করতে হবে। হ্যাঁ, তাহলে দিস ইজ হোয়াইট ফুড হাইপারটেনশন। সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে ঠিক আছে আপনি বাসায় প্রেশার রেকর্ড করেন, এটা রেকর্ডটা নিয়ে আসবেন এবং আপনার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার করে নিয়ে আসবেন। আর যার পালস ইরেগুলার তাকে আমরা কয়বার মাপবো? এট লিস্ট 2 টাইমস মাপবো, মেপে এভারেজ করে প্রেশার বলবো। প্রেশারের কাফ কোথায় লাগাবো এটা বললাম, কিভাবে ইনফ্লেট করবো বললাম, যার হাত পা নাই তার কিভাবে প্রেশার মাপবো, যেটা আমরা ক্যাথেটার করে মাপি, যেমন এনজিওগ্রামের সময় আমরা দেখি, অথবা আইসিইউতে আমরা বা সিসিউতে রেডিয়াল আর্টারিতে ক্যাথেটার অথবা আইপি চ্যানেল দিয়ে আমরা প্রেশার মেজার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই ক্লাস তো শেষ হয়ে যাবে 5 মিনিট পরে। স্যার আবার জয়েন দিব। আবার আর ক্লাস নাই? স্যার আমাদের 12টা পর্যন্ত ক্লাস। ওকে ফাইন, তাহলে ইয়া করো, এখন বলো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার যেটা ক্যাথেটারের কথা বললেন, যার হাত নাই তার রেডিয়াল আর্টারি তো থাকবে না স্যার। ফিমোরাল আর্টারি, ওই যে ইঙ্গুইনাল লিগামেন্ট যেখানে আছে, ভেরি গুড। রেডিয়াল আর্টারি নাই, আমরা যেতে পারি নেকে। নেকে আছে কোন আর্টারি বলো তো? নেকে ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি আমরা ইজিলি পাঞ্চার করি না, আমরা করি সাবক্লেভিয়ান আর্টারি। আমরা ইজিলি করি সাবক্লেভিয়ান আর্টারি, বুঝছো? সাবক্লেভিয়ান আর্টারি যেমন ব্রাকিয়াল আর্টারি উঠে কি হয়, এক্সিলারি আর্টারি, তারপর হয় সাবক্লেভিয়ান আর্টারি, তারপরে ব্রাকিওসেমিয়াল ট্রাঙ্ক হয়ে চলে যায়। তাহলে আমরা সাবক্লেভিয়ান আর্টারিটা করি, ক্যারোটিড আর্টারি ইজিলি আমরা পাঞ্চার করি। হ্যাঁ, তাহলে এটা একটা করতে পারি, অথবা ইঙ্গুইনাল লিগামেন্টের এখানে কি আছে, ফিমোরাল আর্টারি আছে, ওইটা করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা প্রেশার মেজারমেন্টে একটা হলো ইনভেসিভ, একটা নন ইনভেসিভ। ইনভেসিভ হলো ক্যাথেটার বেসড, আর নন ইনভেসিভ হলো স্পিগোম্যানোমিটার, অ্যান্ড্রয়েড মেশিন, ডিজিটাল মেশিন। 3 বার মারতে হবে। ডিজিটাল মেশিনের ফেলাসি কি হয়,
যে ইনএকুরেট হইতে পারে। কেন হয়? এটা ভলিউম টু ভলিউম ভেরিয়েশন হয়। হ্যাঁ, ব্লাড প্রেসারে সিস্টোলা ডায়াস্টোলা যখন ভলিউম স্ট্রোক ভলিউম চেঞ্জ হয়ে গেলে ব্লাড প্রেসার রিডিংও বেশি ভেরিয়েশন হয়। যার এথেরোস্ক্লেরোসিস আছে তার ভেরিয়েশন হয়। অথবা অনেক সময় দেখা যায় যে পেশেন্ট তার হার্টটা প্রপারলি হার্ট লেভেলে রাখে না। উপরে রাখলে কি হবে বলতো? যদি আমি হাত উপরে রাখি কি হবে? প্রেসার কমে যাবে না? যে একটা পানি যখন আমরা Pressure এভাবে উঠায় রাখি নিচে প্রেসার বেশি থাকবে, তাই না? এই কলাম অফ ব্লাড। আবার নিচে রাখলে কি হবে? হার্টের নিচে প্রেসার কম হবে। তাহলে হার্ট লেভেল রাখতে হবে। এটা হলো প্রি কন্ডিশনিং বিফোর মেজারিং ব্লাড প্রেসার। ঠিক আছে? আর হার্টটা থাকতে হবে মানে বলে লুজ ক্লথ থাকতে হবে। যদি বিয়ার্ড হয় তাহলে সবচেয়ে ভালো, বিয়ার্ড না হলে অ্যাটলিস্ট লুজ ক্লথ থাকতে হবে। অনেক আছে খুব জড়ায় কাপড় দিয়ে রাখে, এতে ইনএকুরেট ব্লাড প্রেসার হবে। আর কাপটা কভার করবে 80% অফ দ্য আর্ম। যদি মোটা মানুষ হয়, অনেকে দেখছি আমি খুব চাইপা ধরে রাখা প্রেসার মাপে, এই মাপার কোনো ভ্যালু নাই, এটা করা যাবে না। আর্ম কি মানে কাফ কিনতে হবে বড়। যখন আমি আমার চেম্বারে রাখি, তোমরা যখন প্রেসার লাগবে কাফ কিনে নিবা। এগুলো কিনতে পাওয়া যায় না। বাচ্চাদের জন্য আলাদা কাপ পাওয়া যায়, বড়দের জন্য আলাদা পাওয়া যায়। স্ট্যান্ডার্ড কাপ যেটা আছে সেটা তো আছে। এই পর্যন্ত কার বুঝতে অসুবিধা আছে? কেউ কথা বলে না? স্যার একটা কোশ্চেন আছে। বলো, নাম বলো আর করো, তোমার চেহারাটা দেখি। আমাকে দেখতে হবে যে স্টুডেন্ট কোনগুলা। হয়তো রাস্তাঘাটে দেখেন চক্কর খাইতেছি। হ্যাঁ বলো। ইমরান। স্যার ডিজিটাল মেশিনে যে ব্লাড প্রেসারটা আমরা মেজার করি এটা কি ফুললি রিলায়েবল? এটা বলছি যে ভেরিয়েশন হয় ইনএকুরেট। 3-4টা কন্ডিশন হয়। এটা ভলিউম টু ভলিউম ভেরিয়েশন হয়। তো ভলিউম টু ভলিউম হয় কি স্ট্রোক ভলিউম চেঞ্জ হয়, বিটের সাথে চেঞ্জ হয়, তখন ভেরিয়েশন হয়। এথেরোস্ক্লেরোসিস হলে ভেরিয়েশন হয়। তো ইউএসএফডিএ যেটা অ্যাপ্রুভ করছে দিস ইজ দ্য অমরন মেশিন, যেটাতে আমি ঘেটে বলছি অমরন মেশিনে মোটামুটি একুরেট করা হয়। কারো যদি ব্লাড প্রেসার ডায়াগনোসিসের জন্য দরকার তাহলে কিন্তু হবে না এটা দিয়ে। ডায়াগনোসিসের জন্য তোমার ডক্টর চেম্বারে আমরা যে প্রেসার মাপি সেটা করতে হবে। এটা হলো ফর মনিটরিং। রেগুলার একটা মনিটর করতেছে যে আমার প্রেসার অনেক বেশি থাকে, তখন তুমি এই টালি করে দেখতে পারো। আর আমি যেটা করি, আমি বলি পেশেন্টকে আপনি প্রেসার মেপে নিয়ে আসবেন, তারপরে সে আমি ওই প্রেসারটা আমার এখানে আসলে আমি দেখি, টালি করে দেই তার মেশিনটা ঠিক আছে কিনা। তুমিও করতে পারো যে আপনি আপনার মেশিনে মেপে নিয়ে যান, আমি হাতে মেপে দেখে দেবো যে মেশিন আঙুল থেকে ক্যামেরায়। ওকে স্যার। তোমার ক্যামেরা। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? কারা কারা বাসায় প্রেসার রোগী আছে? বাবা মা ভাই বোনদের মধ্যে বলো দেখি। আমার বাবা কার? উর্মি? জি স্যার আছে। উর্মি আছে প্রেসার। তুমি কি প্রেসার মাপো রেগুলার? কদিন পর পর মাপা উচিত প্রেসার? অনেক আছে সকাল বিকাল 24 ঘন্টা মাপে, এটা একটা রোগ। স্যার বলে বেশি, রাতে বলে কম। হ্যাঁ, সপ্তাহে একবার করে মাপা হয়। আচ্ছা, সপ্তাহে একবার। আরেকজন? উর্মি বলো দেখি। উর্মি বলতেছিলা, বলো। জি স্যার, বললাম যে প্রতি সপ্তাহে একবার মাপা হয়। আচ্ছা, প্রতি সপ্তাহে একবার মাপা হয়। অনেকে বলে যে স্যার আমার তো প্রেসার বেড়ে গেছে, আমার একটু কাজে খারাপ লাগতেছিল, প্রেসার মাইপে দেখি বেশি। আর খারাপ লাগলে তো প্রেসার বেশি হবেই। তুমি স্ট্রেসফুল কন্ডিশন, তাই না? অ্যাংজাইটি, পেইন, স্ট্রেস, ওই সময় যদি কেউ প্রেসার মাইপে বলে বেশি, ইজ ইট রিয়েল হাই ব্লাড প্রেসার অর ইট ইজ ট্রানজিয়েন্ট হাই ব্লাড প্রেসার? বলো তো। ট্রানজিয়েন্ট। জি ট্রানজিয়েন্ট। এটা কি চিকিৎসাকে ওষুধ দিয়ে দিবা না দিবা না? দিব না স্যার। দিব না। দিবা ওষুধ না। লাগবে তাকে না। কি করতে হবে? ইনসুলিন করতে হবে। তার আর যে কারণটা কাউন্সিলিং আছে, করতে হবে। হ্যাঁ মাসুদ বলো কি করবা তাকে? অনেক সময় আসে যে পরীক্ষার আগে প্রেসার বেশি, ওষুধ দিয়ে দিচ্ছে লোকজন। এটা ইজ ইট রাইট অর রং? মাসরুর, ইফতি, কি নাম? আনমিউট করো। জি স্যার। ওষুধ দিব না স্যার। ওষুধ দিবা না? হ্যাঁ, গুড। ওষুধ স্যার, দিব না। ওষুধ তার দিব না, স্যার। অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো রিলিভ স্যার, করতে হবে। অ্যাংজাইটি, স্ট্রেস রিলিভ করতে হবে, করে তারপর চিকিৎসা দিতে হবে, আর তাকে ফলো আপ করতে হবে। আর কোনো কোশ্চেন এখানে? তাহলে আমি জিজ্ঞেস করব। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো, আনমিউট করো, ভিডিও অন করো। এখন তো সব ক্লাস থেকে ভাগবে যে ছাত্র ভিডিও অন করাইতেছে। অনেকে আছে এগুলা দিয়ে চলে যায়। স্যার, অনেকে তোমাদের যাও ক্লাসে না থেকে যাও, চলে যাও ইয়া অন করে। না স্যার। ও স্যার না স্যার। যাই না স্যার। আমার মেয়ে তো নাস্তা টাস্তা করে দেখি অন করে। আমি কি করতেছিস তুই? ওই যে ক্লাস তো
এই জন্য আমি নাম ধরে জিজ্ঞেস করি যে আছে কিনা। রুকাইয়া আছো? দেখো অন করো। বলো, প্রেসার মেজারমেন্ট করতে পারবা? শিওর? আচ্ছা, এখন আর কোনো কোশ্চেন আছে এর মধ্যে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো মাসুদ। স্যার অনেকেই মাঝে মাঝে বলে যে স্যার যে আমার মানে প্রেসার বাড়াটাই নরমাল স্যার, এটা আসলে কতটা মানে আচ্ছা, ভেরি গুড। এটা আমাদের আসে বলে যে আমি এটা সত্যি অ্যাডজাস্ট স্যার করা, যে আমি ভালো বেশি আছি। থাকা? আচ্ছা, এই যুক্তির পক্ষে কে কে বলে যে আমার এটা নরমাল প্রেসার, আমার এটাতে কোনো সমস্যা নাই? জি স্যার, এটা একটা অনেক সুন্দর সময় উত্তর আমি দিয়ে বলে। দিই। হ্যাঁ, প্রথম হলো আমি উত্তর দেই, আপনি কি সমস্যা হওয়ার জন্য অপেক্ষা করতেছেন? কি কি সমস্যা হতে পারে? একটা তো স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, চোখ নষ্ট হতে পারে। আমি বলি যে আপনি কি এটা হওয়ার জন্য অপেক্ষা করতেছেন? বলছে না। তাহলে আপনি কেন চিকিৎসা নেবেন না? মোস্ট অফ দ্য পেশেন্ট আর অ্যাসিম্পটোমেটিক। 95% পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক। প্রেসার কন্ট্রোল করা হয় টু রিডিউস দ্য মর্টালিটি এন্ড মরবিডিটি। মরবিডিটি কি? টার্গেট অর্গান ড্যামেজ হয়, কিডনি নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, স্ট্রোক হতে পারে। এইগুলা কমানোর জন্য চিকিৎসা দেওয়া হয়। আপনি ভালো লাগছে খারাপ লাগছে সেটা তো মানে রিলেটিভ ব্যাপার, অ্যাডজাস্ট করে যায়, সেটা তো অন্য জিনিস। তাহলে আপনার প্রেসার কমাই কেন? টু রিডিউস দ্য ড্যামেজ অফ দ্য টার্গেট অর্গান, তাই না? যে হার্টটা নষ্ট না হোক, চোখটা নষ্ট না হোক, কিডনিটা নষ্ট না হোক, স্ট্রোক না করুক, হার্ট অ্যাটাক না হোক। সিমটম কমানোর জন্য দেই না। এই যে অনেকে এসে বলে ঘাড় ব্যথা তো নাই, আমি কেন ওষুধ খাবো? আমার তো কোনো ফিল করি না, আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে বডির সাথে। এগুলা লেমের কথা, এগুলা আমরা করি not to relieve the symptom only. Without symptom, patient may present with hypertension. আমরা করি টার্গেট অর্গান ড্যামেজ যেন না হয়, তার কোনো অ্যাকুট ক্রাইসিস না হয়, সেজন্য আমরা করি। বলো, 1 মিনিট আছে, এখন কি আমরা আবার রিজয়েন করবো কিনা আগে শুনে নেই। আমরা কি আর কোনো মানে আমার তো ক্লাস 7 2টা, একটা প্রেসার পড়াইতে হয়তো 2 4 3টা ক্লাস যেতে পারে। আমরা কি এডিশনাল কোনো ক্লাসে যাবো কিনা যে প্রেসার শেষ করে দেওয়ার জন্য? সবাই মিলে আমাকে জানাবা, এখন জানান তো। স্যার এখন জয়েন দিলেও 20 মিনিটের মতো ক্লাস, 15 মিনিটের মতো ক্লাস না যাবে স্যার। করবা? স্যার আমরা এমনি জয়েন দেই প্রত্যেক ক্লাসে। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো, কে কোশ্চেন করতেছো? আনমিউট করো আর ইয়া করো, ওই আনমিউট তো হইছে, ভিডিও অন করো।